যেখানে ছিলাম আমরা গতিশক্তির সূত্র জানি ইকে ইকুয়াল হাফ এমভি স্কোয়ার। এই সূত্রটা কীভাবে আসলো এটা আমি সামনে শেখাবো, এখন শেখানো মানে সামনে শেখাবো। যাই হোক, তাহলে হাফ এমভি স্কোয়ার, ভর সবসময় কনস্ট্যান্ট অর্থাৎ নির্দিষ্ট, ঠিক আছে? ভর সবসময় কনস্ট্যান্ট, কিন্তু বেগ বাড়বে আবার কমবে, এটা ভি, এটা স্কোয়ার, হ্যাঁ এটা স্কোয়ার। তো ভি বাড়বে কমবে কমবে বাড়বে, ঠিক আছে না? তো বাড়ুক বা কমুক, তাহলে ভি হলো কখনই কনস্ট্যান্ট নয়, অর্থাৎ পরিবর্তনশীল। ভি কি পরিবর্তনশীল, তাই না? তো এই জন্য ভরটা তো আর পরিবর্তনশীল না, ভিটা পরিবর্তনশীল। তো এখন হলো যে তাহলে ভি চেঞ্জ হতে পারে, এম চেঞ্জ হতে পারে না। তাহলে গতিশক্তি কিসের উপর নির্ভরশীল? গতিশক্তি হলো বেগের উপর নির্ভরশীল। গতিশক্তি কিসের উপর নির্ভরশীল? গতিশক্তি বেগের উপর নির্ভরশীল। আচ্ছা, তো তাইলে যদি বেগের উপর নির্ভরশীল, তাহলে আমরা যদি যখন হাফ এম ভি স্কোয়ার ভি টু মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার, একটা বস্তু ধরলাম ভি ওয়ান বেগে ক্রিয়াশীল ছিল, আমরা তাকে বল প্রয়োগ করলাম, F1 বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করাতে সে ভি টু বেগ প্রাপ্ত হইল। তাহলে ভি ওয়ান ছিল কম, ভিটি ছিল বেশি, অর্থাৎ এখানে গতিশক্তির পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমি যখন দ্বিতীয় বেগ থেকে এবং দ্বিতীয় বেগের মাধ্যমে যে গতিশক্তি অর্জন হয়েছিল, সেই গতিশক্তি থেকে প্রথম বেগে অর্জিত গতিশক্তি বিয়োগ করব, তখন আমরা গতিশক্তির পরিবর্তন পাব, এবং এই গতিশক্তির পরিবর্তনই হবে কৃতকাজ, ঠিক আছে? এখন এই গতিশক্তির পরিবর্তনটা কিভাবে হবে? এই যে বলটা দ্বারা পরিবর্তন হইল, এই বলটাই হলো লব্ধি বল, ঠিক আছে? এই বলটা কি? লব্ধি বল, যেটা রোহানের উপর প্রয়োগ করা হয়েছিল। আশা করি বোঝাইতে পেরেছি। তো তাহলে আমাদের তত্ত্বটা কি? তত্ত্বটা হলো যে কোনো বস্তুর ওপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক কৃতকাজ, কি বলতো? তার গতিশক্তি পরিবর্তনের সমান। তাহলে কোনো বস্তুর ওপর ক্রিয়ারত লব্ধি বল কর্তৃক যে কৃতকাজ হয়, লব্ধি বল কর্তৃক যে কৃতকাজটা হচ্ছে এফ এস, ঠিক আছে না? তাহলে যখন বেগটা পরিবর্তন হবে তখন অবশ্যই স্মরণ ঘটবে, তাই না? তাহলে লব্ধি বল কর্তৃক কৃতকাজ, স্মরণ কেন ঘটবে? এখানে তো বেগের চেঞ্জ হচ্ছে না, অবশ্যই তো তখন তো স্মরণ তো হবেই, তাই না? কিন্তু সেই স্মরণটা তো দেওয়া নাই, এখানে গতিশক্তি নিয়ে আমাদের কাজ। তো এখন কথা হলো যে লব্ধি বল কর্তৃক কৃতকাজটা কী হবে? ডাব্লিউটা কী হবে? এই গতিশক্তির যে পরিবর্তন এর সমান, অর্থাৎ ইকে ডেল ইকে ইকুয়াল কি? ইকে টু মাইনাস ইকে ওয়ান, ওকে? অর্থাৎ ডেল ইকে, অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি? ডাব্লিউ ইকুয়াল ডেল ই কে, অর্থাৎ কৃতকাজ লব্ধি বল কর্তৃক কৃতকাজ হবে গতিশক্তি পরিবর্তনের সমান। এখন এইটারই প্রমাণ আমাদের 365 পেজে করা হয়েছে। এখন আমি প্রমাণটা দেখাই দিচ্ছি, আর এতক্ষণ করলাম 380 পেজের পড়া। প্রমাণটা সেটা হলো যে এটা হলো সাইভা V1 বেগে গতিশীল, ঠিক আছে? V1 বেগে গতিশীল। তারপরে সাইভাকে আমি বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করাতে সাইভা কী করলো? V2 বেগে গতিশীল হইল, ঠিক আছে? V2 বেগে গতিশীল হইল। এখন V2 বেগে গতিশীল হওয়ার পরে
সে কী করলো, সে এখন এর মাঝখানে সে অবশ্যই একটা যখন বেগ যখন পরিবর্তন হচ্ছে তখন অবশ্যই একটা ত্বরণ হচ্ছে এবং যখন একটা ত্বরণ হচ্ছে তখন অবশ্যই একটা স্মরণ হচ্ছে। কারণ বেগ চেঞ্জ হচ্ছে, ত্বরণ হচ্ছে, তাহলে স্মরণ হবে না? অবশ্যই স্মরণ হচ্ছে। তাহলে ত্বরণ আছে, স্মরণ আছে, তাহলে আমরা একটা সূত্র আমরা জানি, সেটা হলো যে আমরা জানি সেটা কি, সেটা হলো যে ভি স্কোয়ার v2 স্কোয়ার ইকুয়াল, এটা হলো আদি বেগ ছিল, ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো তাইলে এখন আমরা এই সূত্রে এখন কি করতে পারি? এই সূত্রে আমরা এখন ধরো যে হাফ এম দ্বারা গুণ করি, হাফ এম v2 স্কোয়ার ইকুয়াল, যে মানে প্রমাণ করার জন্য, ঠিক আছে, হাফ এম v1 স্কোয়ার প্লাস 2as। এখানে সাইড নোট দিয়ে লিখে দেই যে হাফ এম দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই। ওকে, এখন তারপরে এখন দেখো একটু চেনা চেনা লাগে না? হাফ এম ভি স্কোয়ার, তাহলে এটা কি? এটা অবশ্যই গতিশক্তি চলে আসলো, তাই না? ইকুয়াল হাফ এম v1 স্কোয়ার, দেখো তো একটু মিল পাচ্ছ কি না, প্লাস হাফ ইন্টু 2 ইন্টু এম এ এস, তাহলে এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে থাকলো মাস, আর এটাও তো একটা গতিশক্তি। এখন গতিশক্তিগুলো একসাথে করব, এম এ এস মাসটাকে রেখে দিলাম, গতিশক্তিগুলোকে একসাথে করব, হাফ এম v2 স্কোয়ার, এটাকে যদি এই পাশে নেই, তাহলে কী হবে? প্লাস থেকে মাইনাস হবে না? তাহলে মাইনাস হাফ এম v1 স্কোয়ার। ওকে, আমরা জানি কি এফ ইকুয়াল এম এ, তাহলে এম এর পরিবর্তে কী পাই? এফ পাই, আর হলো এস তো আছেই, ইকুয়াল এটা কি গতিশক্তির পরিবর্তন না? এটা শেষ গতিশক্তি, এটা ফার্স্টের গতিশক্তি, তাহলে গতিশক্তির পরিবর্তন ইকুয়াল কি? ডেল ই কে না? আচ্ছা, তাহলে ডেল ই কে। আচ্ছা, আমরা এফ এস দ্বারা কি পাই? এ বল এবং স্মরণের গুণ করলে কি পাই? কাজ পাই না? তাহলে অতএব ডাব্লিউ ইকুয়াল, ডেল ই কে। এটাই হলো প্রমাণ। প্রমাণটা কি বুঝেছ? একটা জিনিসের অনেকভাবে প্রমাণ করা যায়, ঠিক আছে? এটা হলো সিম্পল একটা প্রসেস, যেটা আমি তোমাদের বইতে যা আছে আমি তাই পড়াচ্ছি। কারণ তোমরা যদি বইটা খুব ভালো করে ফলো করো, তুমি পৃথিবীর সব কিছু পারবা, বুঝো নাই? সেই জন্য বই যা আছে সব শিখতে হবে, প্রত্যেকটা লাইন বাই লাইন, এবং না বুঝলে আমাকে বলবা। তো ডেল ই কে, এটা হলো গতিশক্তি পরিবর্তন ছিল। তাহলে এখান থেকে কী পাইলাম? যে লব্ধি বল দ্বারা কর্তৃক কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান। এই লাইনটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট লাইন। তাহলে তার মানে কি? লব্ধি বল কর্তৃক কৃত কাজ কি কিসের সমান? গতিশক্তি পরিবর্তনের সমান। এখন এখানে একটা কথা আছে যেটা আমি তোমাকে আগে বললাম, সেটা হলো কি, যে তোমাকে যদি এখন বলে, প্রশ্নে বললো যে ঘর্ষণ বল আছে হলো এত, তারপরে হলো যে অভিকর্ষ বল আছে হলো এত, তারপরে এই দুইটা বলের প্রভাবে বস্তু হলো স্থির, ঠিক আছে? বস্তু হলো স্থির, যেটা আমি প্রথমে বললাম, বস্তু স্থির, এবং তুমি বল প্রয়োগ করতেছো না, থাক, এগুলো পরে শিখাবো, এগুলো এখন না, এখন শেখালে একটু প্যাচ খাবে, একটু পরে শেখাচ্ছি। এটা হলো যে যখন ওই সামনে পড়াবো, অভিকর্ষ বলটা লাভে যাবে, ঘর্ষণ বল সহ আরও যা যা আছে চতুর্থ অধ্যায়ে পড়তে হবে, তারপরে সে বুঝবা, নাহলে একটু প্যাচ ঘোষ লাগতে পারে, এখন না। আচ্ছা, তো তারপরে 366 পৃষ্ঠা। কাজের সাধারণ সংখ্যা থেকে দেখা যায় বল ক্রিয়া করলেও যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ s = 0 হয়, তাহলে কৃত কাজ শূন্য হয়।
যেটা আমরা বললাম। আবার যদি বলের প্রয়োগবিন্দুর সরণ বলের অভিমুখের লম্ব দিকে হয় থিটা ইকুয়াল 90, অর্থাৎ এই যে এখানে যা যা বলছিলাম, কোথায় যেন বললাম, এই যে এইখানে যা যা বলছিলাম এই সব কথাবার্তায়, ঠিক আছে, বাড়ির কথাবার্তা নেই। আর লাস্টে কী বলছে, যে কোনো সচল বস্তুর সরণের লম্ব থেকে এক বা একাধিক বল বস্তুটির উপর ক্রিয়া করতে পারে। এই বলগুলোর অভিমুখ সরণের অভিমুখের সাথে 90 ডিগ্রি কোণে থাকলে বস্তুর সরণের সময় এই বলগুলো কোনো কাজ করে না, এ ধরনের বলকে কাজহীন বল বলে। অর্থাৎ একটা বস্তুর উপরে, এই লাইনটা একটু বোঝো, একটা বস্তুর উপরে এদিক থেকে একটা বল প্রয়োগ করা হয়েছে, এদিক থেকে একটা 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 করা হয়েছে, করার ফলে বস্তুটা এইদিকে ক্রিয়াশীল হচ্ছে, ঠিক আছে। এতগুলা বল প্রয়োগ করার পরে বস্তুটা একটা দিকে ক্রিয়াশীল হচ্ছে, ঠিক আছে, একটা দিকে ক্রিয়াশীল হচ্ছে, মানে এটা হলো লব্ধি বল। এটাকে কি বলা হয়? লব্ধি বল। এই লব্ধি বলের সাথে সবসময় আমরা মানে সরণটাকে বিবেচনা করব, এই বল, ঠিক আছে। এই সবগুলো বল দ্বারা এই একটা বলকে বোঝানো হচ্ছে, সেটা হলো লব্ধি বল, ঠিক আছে। এই সবগুলো বলের যে লব্ধি বলটা থাকবে, সেই বলের সাথে আমরা সরণটা বিবেচনা করব, অর্থাৎ সরণের কোণটা বিবেচনা করব, ঠিক আছে। তাহলে সেই বলের সাথে সরণের বলটা বিবেচনা করব, ওকে, বিষয়টা মাথায় যেন থাকে। আচ্ছা, এবং সেই বলের সাথে যদি ওই সরণ যদি 90 ডিগ্রি কোণ থাকে, তাহলে কি কাজ হবে? হবে না, এতগুলো বল প্রয়োগ করলেও কাজ হবে না, ঠিক আছে। বিষয়টা যেন মাথায় খুব স্পষ্টভাবে থাকে। এখন কথা হলো যে আমরা তো এতক্ষণ অনেক বল দেখলাম, ঠিক আছে, বিভিন্ন জিনিস দেখলাম। তো এখন আমাদের দেখো বল অর্থাৎ কনস্ট্যান্ট বল, ঠিক আছে, ধ্রুব বল এবং পরিবর্তনশীল বল কর্তৃক কৃত কাজ। অর্থাৎ বলটা কত প্রকার? 2 প্রকার। সেটা হলো, একটা হলো ধ্রুব বল, মানে একটা নির্দিষ্ট একটা বল আছে, বলে কোনো চেঞ্জ হচ্ছে না। আবার একটা বল আছে তোমার হলো কি বল? পরিবর্তনশীল বল, যেমন স্প্রিংয়ের বল, ঠিক আছে না। বা তুমি যদি চিন্তা করো, একটা বলকে তুমি ঢেল দিলা, উপরে ঢেল দেওয়ার পরে সে প্রথমে একটা জোর করে একটা বল প্রয়োগ করে মাটিতে, কিন্তু সে কিন্তু থেমে গেল না, আবার উপরে উঠলো, আবার একটা বল প্রয়োগ করতেছে। তাই সব এই বলগুলো কি পরিবর্তনশীল বল না? অর্থাৎ ওই বলের কথা যদি চিন্তা করো, সেই বলটা কিন্তু এক একটা সময় এক একটা বল প্রয়োগ করতেছে মাটির উপরে, তাহলে বলটা কি কনস্ট্যান্ট আছে? কনস্ট্যান্ট নাই, এটা পরিবর্তনশীল বল, ওকে। এখানে মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ওই থামা না পর্যন্ত ও তো ভিন্ন ভিন্ন বল প্রয়োগ করবে, তাই না? তাহলে ওই সময় পর্যন্ত আমরা বলতে পারি সেটা কি করতেছে, সেটা হলো যে একটা মানে পরিবর্তনশীল বল প্রয়োগ করতেছে ওই সময় পর্যন্ত। ধরলাম যে 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত সেই বলটা থামে নাই, ঠিক আছে, বলটা খালি ওই মাটির উপরে বল প্রয়োগ করছে, ওই ফুটবলটা। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে? সেই ক্ষেত্রে বলটা পরিবর্তনশীল হচ্ছে। কিন্তু যখন ওই একটা সেকেন্ডের জন্য চিন্তা করব যে আমার মাটিতে পড়ছে এবং পড়ার পরে জাস্ট ওই সময়ের জন্য, মানে একবার পড়ছে, ওই সময়ের কথা যখন চিন্তা করব, তখন বলটা হবে কি? বলটা হবে স্থির, ঠিক আছে। তো বল 2 ধরনের, একটা হলো ধ্রুব বল আর একটা হলো পরিবর্তনশীল বল। আচ্ছা, এখন আমরা দেখব ধ্রুব বল কর্তৃক কৃত কাজ। ধ্রুব বল কর্তৃক কৃত কাজটা দেখব এখন, তারপরে দেখব যে এখানকার কিছু আছে, আর তারপরে দেখব পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। আচ্ছা, সময়ের আগে এটা একটু মুখস্থ করো, সেটা হলো ধ্রুব বল কর্তৃক কৃত কাজের ক্ষেত্রে সময়ের প্রেক্ষিতে বলের মান ও দিক পরিবর্তন না হলে তাকে স্থির বা ধ্রুব বল বলে। অর্থাৎ যে সকল বল একটা বস্তুর উপরে যখন বল প্রয়োগ করা হচ্ছে, এই বলটা যদি সময়ের সাপেক্ষে যদি এই বলের মান যদি স্থির থাকে, অর্থাৎ কোনো চেঞ্জ না হয়, এবং
এর দিক দিক যদি স্থির থাকে, যদি চেঞ্জ না হয়, অর্থাৎ আমি বল প্রয়োগ করলাম, তুমি একটা জিনিস দেখবা, গাড়ি যখন বাঁক নেয় তখন কিন্তু ও কিন্তু বেগ চেঞ্জ করতে হয়, তাই না? তাহলে অবশ্যই ওর বেগটা চেঞ্জ করতে হয়। তাহলে বেগ চেঞ্জ যখন করবে তখন গাড়ির অভ্যন্তরীণ ইঞ্জিনের কারণে একটা বল সৃষ্টি হয় না? তাহলে বলটাকেও কমাইতে হয়, তাই নয় কি? তো বলটা করলেই তো গাড়ি কাজ করার শক্তি অর্জন করে, তাই না? অভ্যন্তরীণ যে বলটা থাকে, ইঞ্জিনের অভ্যন্তরীণ বল, সে বল যখন প্রয়োগ করে শক্তিতে রূপান্তরিত করে তখনই তো কেবল কাজ হয়, তাই না? অর্থাৎ গাড়ি যখন স্মরণ ঘটে, যদি স্মরণ ঘটে সেই ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে যে তো আমি যেটা বলতে চাচ্ছি যে দিক, একটা জিনিসের দিক যখন চেঞ্জ করা হয় তখন এর বলটা কমে যায়, তখন তাকে যে ফোর্সটা প্রয়োগ করা হয়েছিল সেই ফোর্সটা কী হয়, কমে যায়, তাই না? তাহলে যখন দিকটা চেঞ্জ হয় তখন কী হয়, ফোর্সটা কমে যায়। তো এই জন্য যখন বলের মান এবং দিকটা স্থির থাকবে, অর্থাৎ বলও তো একটা ভেক্টর, তাই না? ভেক্টরে কী থাকে, মান ও দিক, তাই থাকবে না? ভেক্টরে কী থাকবে, মান ও দিক থাকবে না? তাহলে মান ও দিক যদি ফিক্সড থাকে তাহলে বলটাও ফিক্সড। মান ও দিক ফিক্সড না, বলটা ফিক্সড না। মান ও দিক ফিক্সড তার মানে বেগটা ফিক্সড। মান ও দিক ফিক্সড না, বেগটা ফিক্সড না। মান ও দিক ফিক্সড, ত্বরণটা ফিক্সড। মান ও দিক ফিক্সড না, ত্বরণটা ফিক্সড না। সেম জিনিস, সেম প্রসেস। এটা ভেক্টর, এটা ভেক্টর, এটা ভেক্টর, সব ভেক্টর, ঠিক আছে? মান ও দিক ফিক্সড, এটা কি, এটা হলো ধ্রুব, সরণ ধ্রুব। মান ও দিক ফিক্সড না, সরণটা ধ্রুব না। ওকে, এটাই বলা হয়েছে যে সময়ের প্রেক্ষিতে বলের মান ও দিক পরিবর্তন না হলে তাকে স্থির বা ধ্রুব বল বলে। এইখানে তারপরে বিভিন্ন হাবিজাবি উদাহরণ দিচ্ছে, অনেক কিছু বলছে, এটা রিডিং করে নিও। তারপর এখন বলছে যে কৃতকাজ ইকুয়াল বলের মান গুণন বলের ক্রিয়া রেখা বরাবর সরণের মান W=Fs, যেটা অনেক আগে পড়াইছি, আশা করি তোমরা বুঝতে পারছো। সাপের গায়ে লাঠি দিয়ে কোচা দিলে যদি সাপ তোমার দিকে আসে সেক্ষেত্রে ঋণাত্মক কাজ হবে না, কী হবে, ধনাত্মক কাজ। আশা করি তোমরা এটা বুঝবা। এর কারণ কি, এটা সাপ, ধরো যে এখানে একটা সাপ শুয়ে আছে, এটা সাপ, হ্যাঁ, এই সাপের মাথা, এটা সাপের মাথা, সাপের মাথা, তুমি যে এসে সাপটারে তোমার হাত দিয়ে ধরো, তোমার হাত দিয়ে ওরা একটা গুঁতা দিচ্ছ, ঠিক আছে? গুঁতা দেওয়ার পরে সাপটা তুমি গুঁতা দিলে কিন্তু এদিকে, ঠিক আছে? সাপটা আসবে এইদিকে, তোমার দিকে আসবে, তাহলে বিপরীতমুখী কাজ হচ্ছে না? অর্থাৎ তুমি গুঁতা দিচ্ছ, স্মরণও করতেছে, স্মরণটা কি বলের বিপরীতমুখী হচ্ছে না? তাহলে বলের বিপরীতমুখী হলে কী হবে, ঋণাত্মক কাজ হবে। কারণ কি, দিকটা ভিন্ন, F × S cos θ, তাই না, cos θ, কিন্তু এসের দিকটা ভিন্ন না, তাহলে -Fs cos θ, তাহলে কি কাজটা হবে, কি ঋণাত্মক হবে না? সেটাই বলছে, নর্মাল চিন্তা। তারপরে এখানে কি বলছে, আরও হাবিজাবি বহুত কথা। কৃতকাজ ইকুয়াল বল গুণন বলের মান গুণন বলের ক্রিয়া রেখা বরাবর সরণের মান। তোমরা কী করবে, প্রত্যেকটা লাইন, প্লিজ প্রত্যেকটা লাইন একদম রিডিং করবা, একটা লাইনও বাদ দিবা না। ওকে, প্রত্যেকটা লাইন যা যা আছে সব রিডিং করবা। না বুঝলে যদি এমন যদি হয় যে 5.12 এটা বুঝে না, এটা আমাকে বলবা, ঠিক আছে? বা যদি কও যে গ কেন হইল, মানে যা মূল কথা যা আছে সব বলবা, সেটা মানসম্মত হোক বা না হোক। তো W=Fs cos θ = সরণের মান গুণন সরণের দিকের উপরে দিকের বলের উপাংশের মান, সরণের দিকে বলের উপাংশের মান। এগুলো তো আশা করি তোমাদেরকে পড়াইছি। অর্থাৎ বিষয়টা এরকম, আচ্ছা এটা একটু বোঝাই। W=Fs cos θ, আমরা এস এর সাপেক্ষে তোমাকে দেখাইছিলাম, তাই না? আমরা যদি এরকম করি, আমরা দেখাইছিলাম কি Fs cos θ, অর্থাৎ এস এর উপাংশ নিয়েছিলাম, সরণের উপাংশ। আমরা সরণের উপাংশ না নিয়ে বলের উপাংশ নিতে পারি, সরণটা ফিক্সড রেখে বল F cos θ নিলেও সমস্যা নেই। ওকে, অর্থাৎ যেটা মন চায় একটা ধরে কাজ করতে পারো, ঠিক আছে? তো ডোন্ট ওয়ারি, এটা এখানে বলছে যে বলের ক্রিয়া রেখা বরাবর সরণের মান, আবার সরণের দিকে বলের উপাংশের মান, দুইটা ধরে। এখানে হলো এখানে হলো যে ওই বলের মানটারে ফিক্সড করছে, সরণ ধরে কাজ করছে,
আর হলো যে এখানে সরণের মানটা ফিক্সড করছে, বল ধরে কাজ করছে, মানে বলের উপাংশ ধরে কাজ করছে। আচ্ছা, ওই একই, যাই লাভ তাই কুদু। তারপরে ভেক্টর বীজগণিতের সাহায্যে কাজকে নিম্নলিখিতভাবে প্রকাশ করা যায়। কাজকে বল ও সরণের দুইটি ভেক্টর রাশির স্কেলার গুণফল দ্বারা পরিমাপ করা হয়। আচ্ছা, এগুলো তো আগে করছো। এখন ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কি? যখন, এগুলো তো অনেক আগে দেখাচ্ছি। আচ্ছা, রিডিং করে দিই, আগেকার ভিডিওগুলো দেখলে আশা করি বুঝবা। ধনাত্মক কাজ কি? থিটা যখন 0 ডিগ্রি হবে, থিটা 0 ডিগ্রি হলে তখন কি হবে? অর্থাৎ বলের দিকে যখন বস্তুর সরণ হয়, বলের দিকে যেদিকে বল ক্রিয়া করবে এবং সরণের উপাংশ একদম সেম দিকে, একদম অ্যাকুরেটলি সেম দিকে, অর্থাৎ এর মধ্যবর্তী কোনো কোণই নাই। কোণ হলো 0 ডিগ্রি। তখন কি হবে? তখন হলো যে ধনাত্মক কাজ হবে, ঠিক আছে? এবং তখন কাজটা কিন্তু সর্বোচ্চ হবে, এটা মাথায় রেখো। ধনাত্মক কাজ তো হবে এবং কাজটা কী হবে? সর্বোচ্চ হবে। এটা লিখে রাখো যে বলের দিকে যখন বস্তুর সরণ হয় একদম অ্যাকুরেটলি বলের দিকে, তখন কী হবে? সর্বোচ্চ কাজ সংঘটিত হয়। সর্বোচ্চ কাজ যখন থিটা ইকুয়াল 0 ডিগ্রি, ঠিক আছে? এটা লিখে রাখো, সর্বোচ্চ কাজ থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি তখন সর্বোচ্চ কাজ হবে। এটা ফরজ। এর কারণ কি? cos 0 ডিগ্রি মান কত? 1। cos 90 ডিগ্রি মান কত? 0। অর্থাৎ 0 ডিগ্রি থেকে যত বড় হবে কত কি কমবে না বাড়বে? কমবে। তাইলে আবার নর্মাল প্রসেস। তো এখানে কাজ ধনাত্মক, এক কথা বলা থিটা সূক্ষ্মকোণ হলে কাজ ধনাত্মক। কাজ ধনাত্মক হলে বলের দ্বারা কাজ বোঝায়, ওই যে বলের দ্বারা কাজ বোঝায়, যে আগে যেটা পড়েছি। ধনাত্মক কাজের ক্ষেত্রে গতিশক্তি বৃদ্ধি পায় এবং ত্বরণ হয়। ধনাত্মক কাজের ক্ষেত্রে কী বৃদ্ধি পাবে? ওই যে আগে পড়ালাম যে ধনাত্মক যখন বলের দ্বারা কাজ হয় তখন গতিশক্তি বৃদ্ধি পায় এবং স্থিতিশক্তি হ্রাস পায়। এবং গতিশক্তি বৃদ্ধি পাইলে কী হবে? বেগ বাড়তেছে, তাহলে কী হবে? ত্বরণ হবে, তাই না? আর যখন বেগ কমে যাবে তখন কী হবে? মন্দন হবে। ওকে, যেটা ওই যে বলের বিরুদ্ধে কাজ। আচ্ছা, শূন্য কাজ কখন হবে? যখন 90 ডিগ্রি কোনো ক্রিয়া করবে, অর্থাৎ বল এবং সরণ এই দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি হলে কী হবে? তখন হলো কাজ শূন্য হবে। এবং তখন হলো যে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ। কেন্দ্রমুখী বল কি? কেন্দ্রমুখী বল হলো যে যখন যে একটা বস্তুকে কেন্দ্র করে আরেকটা বস্তু ঘুরে, তখন কি কাজ করে? কেন্দ্রমুখী বল কাজ করে না? ওই যে আগে দেখাইলাম। তো কেন্দ্রমুখী বল দ্বারা কাজ করলে কাজ শূন্য হয়। কেন্দ্রমুখী বলের দিক বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, যে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে, এই যে যদি এটা যদি বৃত্ত হয়, এই যে ব্যাসার্ধ বরাবর থাকে, যদি বস্তুটা যদি এনে থাকে ব্যাসার্ধ বরাবর আছে, এখানে থাকলেও ব্যাসার্ধ বরাবর আছে, সবসময় এখানে থাকলেও ব্যাসার্ধ বরাবর আছে, এখানে থাকলেও ব্যাসার্ধ বরাবর আছে, তাই না? সবসময় ব্যাসার্ধ বরাবর কী করে? সবসময় যে ইটা থাকে, কেন্দ্রমুখী বলের যে দিকটা থাকে সেই দিকটা সবসময় ব্যাসার্ধ বরাবর থাকে, বৃত্তের ব্যাসার্ধ বরাবর। বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকটা থাকে। তার সরণের দিক বৃত্তের স্পর্শক বরাবর। এই যে সরণটাও কোন দিকে হয়? সে কিন্তু বৃত্তের স্পর্শক বরাবর সরণ হয়। এটা এই কথাটা মাথায় রেখো যে বৃত্তের যখন একটা বস্তু কেন্দ্রমুখী বলে থাকে তখন বস্তুটির সরণ কোন দিক বরাবর হয়? হ্যাঁ, তো স্পর্শক বরাবর হয়। অনেক সময় মানুষ ভুল করতেই পারে, তাই না? মানুষ মাত্রই তো ভুল। তো বৃত্তের স্পর্শক বরাবর কি হয়? সরণের দিকটা হবে কি? বৃত্তের স্পর্শক বরাবর। ওকে, বলের দিকটা হবে কি? বৃত্তের ব্যাসার্ধ বরাবর। এবং সরণের দিকটা হবে কি? বৃত্তের স্পর্শক বরাবর। থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় এবং কাজ শূন্য হয়, ঠিক আছে? এমন প্রশ্ন করতে পারে যে তুমি দেখলা যে 90 ডিগ্রি কোনো ক্রিয়াশীল, তো এখন বলছে যে মান কত, তাহলে মান তো 0 এবং মান ও দিকটাও নির্ণয় করতে বলছে, তখন কিন্তু অবশ্যই লিখতে হবে যে বৃত্তের স্পর্শক বরাবর ক্রিয়া করতেছে কেন্দ্রমুখী বলের জন্য, ঠিক আছে? যদি হয়ে থাকে 0। তো তারপরে ঋণাত্মক কাজ কি? বলের বিরুদ্ধে কাজ, যখন থিটা ইকুয়াল টু একদম অ্যাকুরেটলি 180 ডিগ্রি হয়, ঠিক আছে? বলে কাজ ঋণাত্মক হবে। কাজ কী হবে? কাজ ঋণাত্মক হবে। কাজ ঋণাত্মক হবে, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল এফএস কস থিটা, মানে এটা তো জানোই তো, মাইনাস এফএস কস থিটা। কাজ ঋণাত্মক হলে বলের বিরুদ্ধে কাজ হয়। ঋণাত্মক কাজের ক্ষেত্রে গতিশক্তি হ্রাস পায় এবং মন্দন হয়। ঋণাত্মক কাজের ক্ষেত্রে কী হয়? গতিশক্তি হ্রাস পায় এবং মন্দন হয়। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এবং বুঝতে সক্ষম হয়েছ। তো তারপরে এখন কি আছে? অনুধাবনমূলক কাজ।
বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু কর্তৃক কৃতকাজ শূন্য। এটা অনেকবার পড়ানো হয়েছে, আশা করি বুঝতে পারবা। তারপর এখন পড়াবো হলো একটা অঙ্ক। অঙ্কটা হলো 1000 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে চলছে। 4 সেকেন্ড সময় পরে তার বেগ এত হয়। দেখাও যে 14 সেকেন্ড সময় কৃতকাজ W = 2.45 × 10⁵ জুল। ঠিক আছে, 14 সেকেন্ড সময় পরে, এটা হলো প্রশ্ন। এইটার প্রশ্নটা মাথায় রাখবা। এখন তোমরা আগে করার ট্রাই করো, তারপরে প্রথমে ভিডিওটা করে তোমার হলো যে একটু ক্লোজ করে আগে করার ট্রাই করবো অঙ্কটা, তারপরে আমার ভিডিওটা দেখবে, অ্যান্সার মিলাবা। তো দেখো আমি পড়ি। 100 কেজি ভরের একটি বস্তুর স্থির অবস্থা থেকে সমত্বরণে চলছে। 4 সেকেন্ড সময় পর এর বেগ এত হয়েছে। ঠিক আছে, এখন বলছে 14 সেকেন্ড সময় পর কৃতকাজ কত। এই অঙ্কের ক্ষেত্রে 14 সেকেন্ড সময় পর আমার কৃতকাজটা বের করতে বলছে। তাহলে আমাকে কী করতে হবে? কাজ বের করার জন্য কী প্রয়োজন? কাজ বের করার জন্য বল প্রয়োজন, আর কি প্রয়োজন? আর সরণ প্রয়োজন, তাই না? তাহলে W = Fs, তাই না? আচ্ছা, এখন এখানে কি সরণ দেওয়া আছে? না, সরণ দেওয়া নাই। তো তাইলে আমরা জানি কি F সমান কি? F সমান ma। বস্তুটা তো আর উপর থেকে পড়তেছে না, তাই না? তাহলে বস্তুটা কি সমতলে যাচ্ছে, ভূপৃষ্ঠে সমতলে যাচ্ছে। তাহলে ma s মাস, তারপরে m দেওয়া আছে কত? 100। এর মান কি দেওয়া আছে? নাই। আমরা জানি কি a সমান জানি কি a সমান v - u/t, জানি না? আচ্ছা, ছিল কি স্থির অবস্থা, তাহলে u এর মান কত? 0, v এর মান কত? 20, t এর মান কত? t এর মান হলো কত দেওয়া আছে? 4। তাহলে এখান থেকে a পেয়ে যাব, অর্থাৎ তারপর হলো এসটা এরকমই রাখি, এস নিয়ে পরে কাজ করবো, একটা করে কাজ করবো। তাহলে 100 গুণন 20/4 করলে তো আমরা কি পাচ্ছি? 20/4 করলে তো আমরা ত্বরণটা পাচ্ছি। তাহলে 4 5 20, তাহলে 5 গুণন এস, তাহলে আসলে 500। তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে করতেছি। 500 এস। তাহলে এখন আমাদের এসটা লাগবে। এখন এস নির্ণয়ের জন্য, সরণ নির্ণয়ের জন্য আমাদের সূত্র কি? আমরা জানি না, s = ut + ½ at²। তাহলে 500 গুণন ut + ½ at²। এর মান কত পাইছিলাম? 5 পাইছিলাম না? তাহলে আমরা জানি কি ইউ এর মান কত? 0, এবং টির মান কত? 4। তাহলে 0 এর সাথে 4 গুণ করলে কত হয়? 0। আচ্ছা, এর মান কত? 5। তাহলে W = 500 গুণন ½ গুণন 5, ঠিক আছে, ½ গুণন 5 গুণন তোমার হলো এখানে কি বলছে যে এখানে সরণটা কিন্তু দেখাও যে 14 সেকেন্ড সময় পরে। ঠিক আছে, 14 সেকেন্ড সময় পরে কৃতকাজ এত। তাহলে এই টিটা কিন্তু কোনটি হবে বলো তো? এই টিটা হবে হলো যে, ও ভালো কথা, ½ at², তাই না? এই টিটা হবে কিন্তু বড় টি। এর কারণ কি? এর কারণটা হলো যে এটা কিন্তু ছোট টি হবে না। এই টিটা কিন্তু ছোট টি না। এই টিটা, কারণ এই ছোট টিটা হচ্ছে যে এটা কিন্তু বড় টি। কারণ এই ছোট টিটা হলো যে কি করছে, এই পর্যন্ত এটা ছিল, এই পর্যন্ত এর বেগটা 4 সেকেন্ড সময় পরে এর বেগটা ছিল এই পর্যন্ত এটা আছে।
ঠিক আছে। এর মাধ্যমে আমরা কি পাইছি, এর মাধ্যমে পাইছি হলো ত্বরণ, এর মাধ্যমে পাইছি ত্বরণ। কিন্তু বলছে 14 সেকেন্ড সময় পরে কৃতকাজ কত, অর্থাৎ 14 সেকেন্ড সময় পরে সে কৃতকাজ চাইছে, এই জন্য টিটা হবে হলো 14। ঠিক আছে, মাথায় রেখো কিন্তু। তো তারপরে এখন যদি এখন মানগুলো বসাই তো কত আসে, মানগুলো বসালে আসে হলো 500 গুণন 5 গুণন 14 স্কোয়ার ভাগ 2। তাহলে আমাদের এই যে অ্যান্সারটা চলে আসছে 2 4 5 1 2 3, অর্থাৎ 2.45 গুণন 10⁵। দেখেছ? তাহলে এই অঙ্কটা এভাবে করছি, অর্থাৎ আমাদের একটু ভেঙে ভেঙে করছি, সময় বেশি লাগছে। এইটার একটা শর্টকাট রুলস আছে। সেই শর্টকাট রুলসটা কি? সেটা হলো যে এইটা, এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতলে চলছে, টি সময় পরে তার বেগ ভি, দেখা হচ্ছে টি সময় পরে কৃতকাজ হাফ এম ভি স্কোয়ার টি স্কোয়ার বাই টি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটা করছি এইটারই খালি এখানে বসাই দিচ্ছি। অর্থাৎ কী বসাইছি আমি তোমাকে বোঝাই দিই। ডাব্লিউ ইকুয়াল এফ এস করছি না, এফ সমান সমান কী পাইছি, এম এ, আর এখানে তো এস ছিল। আমরা জানি কি এ ইকুয়াল কি ভি বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। ইউ এর মান তো 0 ছিল, স্থির অবস্থা বলছে, তাহলে 0 কাটা, ইউ কাটা। আবার এর সমান সমান কি ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? এখানে তো বড় টি, বড় টি, তো কারণ পরবর্তী টিটা বড় টি। তো এখানে ইউ এর মান 0, তাহলে এটা কাটা, তাহলে লাস্টে বাঁচলো কি, লাস্টে বাঁচলো হলো যে হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার তো বাঁচলো, তাই না? তাহলে এখন দুটোরই খালি একসাথে করে দিচ্ছে, যে ডাব্লিউ ইকুয়াল দুটোরই গুণ করে দিচ্ছে, এম এই যে মানগুলো বসায় দিচ্ছে, এম ভি বাই টি ইন্টু হাফ এ টি স্কোয়ার, এটি বসায় দিচ্ছে। এটা বসায় দিয়ে কী করছে, এই যে এই মানটা সুন্দর করে লিখে দিচ্ছে, ও সরি হাফ এ টি স্কোয়ার, এই যে এর মানটা বসায় দিচ্ছে অবশ্যই। এর মানটা কত, এর মানটা হলো ভি বাই টি। তাহলে লাস্টে কত আসলো, লাস্টে আসলো হলো ডাব্লিউ ইকুয়াল এম ভি স্কোয়ার টি স্কোয়ার বাই ছোটো টি স্কোয়ার ইন্টু হাফ, তাই না? এটা আসলো না? তাহলে এইটা যখন আসলো তখন আমরা কি, তখন আমরা হলো যে এটাকে যদি সুন্দর করে সাজায় লিখি তাহলে যে এরকম আসবে, সেটা হলো যে ডাব্লিউ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার বড় টি স্কোয়ার বাই ছোটো টি স্কোয়ার। ঠিক আছে, এটাই সুন্দর করে আসলে সাজায় লিখলে এটাই আসবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? ওকে, এটাই বলা হয়েছে এখানে, এটা এখানে বলা হয়েছে যে এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতলে চলছে, টি সময় পরে তার বেগ এত, দেখা যায় টি সময় পরে বড় টি সময় পরে কৃতকাজ এত। ঠিক আছে, এটাই বলছে। আশা করি এইসব জিনিস মুখস্থ করতে হবে না। ঠিক আছে, এগুলো এমনি কাজ, আবার তুমি যদি মুখস্থ করে রাখতে পারো এগুলো অবশ্যই খারাপ কিছু না। তো তারপরে বলছে, তারপরে আমরা পড়বো যে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ, এটা আরেকটা ভিডিও করতেছি।